স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি কাজী আসিফুজ্জামান। রাজধানীতে আজ চালু হচ্ছে বিআরটিসির বিশেষ মহিলা বাস সার্ভিস। গোলাপি রঙের এই বাসের চালক ও কন্ডাক্টর নারী। কিছুক্ষণের মধ্যে তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ সার্ভিসের উদ্বোধন করার কথা রয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিআরটিসি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বিআরটিসি জানিয়েছে, নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। নির্ধারিত রুটে এসব বাস চলাচল করবে। নারীদের বাস সার্ভিস চালুর খবর নিয়ে তেজগাঁও বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দিলশাদানি। নারীদের বাস সার্ভিস চালুর আয়োজন কেমন দেখছেন আর কখন উদ্বোধন হবে আমাদের জানান। আপনি যেমনটি বলছিলেন আসিফ, যেটি হচ্ছে যে আজকে থেকেই উদ্বোধন হচ্ছে মহিলা সার্ভিস, যে মহিলা বাস সার্ভিস সেটি উদ্বোধন করা হবে। সড়ক পরিবহন মন্ত্রী তিনি উদ্বোধন করবেন। এখন পর্যন্ত সেই উদ্বোধন কার্যক্রম শুরু হয়নি। আপনাদেরকে দেখাতে চাই যে বাসগুলো চলাচল করবে মহিলাদের জন্য, যাত্রী যারা আছেন, যারা সেবা পাবেন, সেই বাসগুলো আপনাদের দেখাই। যে দেখতে পাচ্ছেন এখানে বাস রাখা হয়েছে, তবে এখানে 10টি বাস রাখা হয়েছে, কিন্তু মোট 14টি বাস আছে। সেই বাসগুলোতে নারী যাত্রী যারা আছেন তারা সেই সেবা নিতে পারবেন। ঢাকার ভেতরে চলবে 10টি বাস এবং 4টি বাস আছে, সেটি চট্টগ্রাম এবং বগুড়াতে চলবে প্রাথমিকভাবে। এই কয়েকটি বাস শুরু হবে। আপনাদের যদি রুটের কথা বলি, সেক্ষেত্রে রুট যে উল্লেখযোগ্য যে রুটগুলো হচ্ছে সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। পিঙ্ক সার্ভিস যে বাস যেটি আছে, প্রথম যে ঢাকার ভেতরে যদি বলি সেটি হচ্ছে নতুন বাজার থেকে মতিঝিল রুটে চলবে, তালতলা থেকে মতিঝিল চলবে, ডেমরা স্টাফ কোয়ার্টার জিপিও, মিরপুর 10, মিরপুর 12 থেকে মতিঝিল যাবে এবং আবদুল্লাপুর থেকে জিপিও পর্যন্ত, এবং মোহাম্মদপুর থেকে মতিঝিল, গাজীপুর থেকে বিমানবন্দর। আর ঢাকার বাইরে যদি বলি, চট্টগ্রামের কালুরঘাট থেকে পতেঙ্গা এবং ইপিজেড পর্যন্ত চলবে। এছাড়া বগুড়ার শেরপুর থেকে মাটিঢালি রুটে চলবে। আর এই বাসের যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে, তার মধ্যে যে প্রধান যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে বাসের ড্রাইভার এবং হেল্পার এবং কন্ট্রাক্টর যারা থাকবেন তারা সবাই নারী থাকবেন, কর্মজীবী নারী, শিক্ষার্থী এবং সাধারণ যাত্রীরা যাতে বাসে চলাচলের সময় কোনো ধরনের ভোগান্তি এবং অস্বস্তিকর পরিস্থিতিতে না পড়ে, মূলত সেই কারণেই মহিলা বাস সার্ভিস চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। আর বাসগুলোর রং দেয়া হয়েছে গোলাপি রং, যাতে সহজেই নারী যারা আছেন তারা বাসটি শনাক্ত করতে পারেন যে এই বাসটি শুধুমাত্র তাদের জন্যই। আর যদি মহিলা বাস সার্ভিসের যে এখন পর্যন্ত সময় যে সূচি যেটি করা হয়েছে, যে কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য আমাদেরকে জানানো হয়নি। যে সকাল থেকে রাত কয়টা পর্যন্ত চলবে, ভোর থেকে চলবে কিনা, সে বিষয়ে এখনও জানানো হয়নি। হয়তো কিছুক্ষণ পর যখন কার্যক্রম হয়ে যাবে, উদ্বোধনের কার্যক্রম যখন সম্পূর্ণ হয়ে যাবে, তখন হয়তো এই সময়সূচি সেটাও জানানো যাবে। তো এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। তেজগাঁ থেকে ছিলেন দিলশাদানি। আপনাকে ধন্যবাদ। দুর্নীতি দমন কমিশন দুদকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AKM আসাদুজ্জামান। সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে দুজন কমিশনার নিয়োগ পেয়েছেন। তারা হলেন জাহাঙ্গীর আলম খান ও মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভুইয়া। দুদকের চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতির সমান এবং কমিশনাররা হাইকোর্টের বিচারপতির সমান বেতন, ভাতা ও পদমর্যাদা পাবেন। দুদকের নতুন চেয়ারম্যান AKM আসাদুজ্জামান গত বছরের 25 মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন। চলতি বছরের 28 ফেব্রুয়ারি অবসরে যান। AKM আসাদুজ্জামান 2003 সালের আগস্টে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। জোয়ার ভাটার সঙ্গে লড়াই করে বেঁচে আছেন বাগেরহাট সদর উপজেলার মাঝিডাঙ্গা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা। জোয়ার এলেই পানিতে তলিয়ে যায় ঘরবাড়ি, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা, ফলে সৃষ্টি হয় চরম ভোগান্তি।
1998 সালে শুরু হওয়া বাগেরহাট সদর উপজেলার মাঝিডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পটিতে এখন বসবাস করেন প্রায় 3 শতাধিক পরিবার। প্রতি বছর বর্ষা মৌসুমে বৃষ্টি এবং জোয়ারের পানিতে প্লাবিত হয় এখানকার প্রতিটা ঘর এবং চলাচলের মূল যে সড়কটি সেটি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা এই ভোগান্তির মধ্যে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টেকসই বেড়িবাঁধ সহ কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেননি। প্রতি বছর বর্ষার মৌসুম আসলে জোয়ারের পানিতে প্রত্যেকটা পরিবারের ডুবতে হয়, আর বাটা হলে শুকায়। মাঝিডাঙ্গায় আশ্রয়ণ প্রকল্পে আজ কতটা বছর আমরা এরকম ভুক্তভোগী। আজ 5-7 দিন রান্না বান্না আমাকে চলে না, আমরা ঘরে থাকতে পারি না। আমরা প্রত্যেকটা বছর আমরা পানিতে একদম ঘর বাড়ি সব তলায় যায়, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না। প্রতিদিন পানি ভেঙে আমাকে স্কুলে যেতে অনেক কষ্ট হয়। 3 শতাধিক পরিবারের প্রায় 2000 বাসিন্দার এখন রয়েছে চরম ভোগান্তির মধ্যে। জলাবদ্ধতার কারণে যে মানুষের দুর্ভোগের কথা জানতে পেরে আমরা এখানে এসেছি এবং দুর্যোগ পরবর্তী সহযোগিতা হিসেবে আমরা এই পানিবন্দী মানুষদেরকে আমরা কিছু খাদ্য সহায়তা প্রদান করছি এবং পরবর্তীতে আমরা এখানকার স্থায়ী সমাধানের জন্য চিন্তা ভাবনা করছি। মাঝিডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের এখন একটাই দাবি, বছরের পর বছর ধরে চলতে থাকা এই ভোগান্তির অবসান এবং একটি টেকসই বেড়িবাঁধ। মামুন আহমেদ, দীপ্ত সংবাদ, বাগেরহাট। রাজশাহীতে এবার পাটের ফলন ভালো হয়েছে, মিলছে প্রত্যাশিত দামও। ফলে মাঠে মাঠে ফিরেছে ব্যস্ততা আর কৃষকের মুখে ফুটেছে স্বস্তির হাসি। একসময় লোকসানের কারণে যে পাট চাষ ছেড়ে দিচ্ছিলেন অনেক কৃষক, এবার সেই পাটই তাদের নতুন করে আশার আলো জগাচ্ছে। গতবারের চেয়ে এবারে ফলন ভালো হয়েছে পাটের। কৃষকের 1 বিঘা জমিতে 10 থেকে 12 মণ পাট হবে। বরাবর যে চাকরা যে দামে চলছে, এরকম দাম থাকলে কৃষকের লাভজনক হবে। গতবারও ফলন ওরমই 9-10 মণ ছিল, দাম পাইছি কম। আগের তুলনায় 70% জমিতে শুধু পাট আর পাট, ধরেন যেগুলা পেঁয়াজ রসুন আসছিল, এছাড়াও এক্সট্রা গমের জমিগুলা সম্পূর্ণই পাট। এবারে পাটের দামটাও একটু ভালো আছে, তাতে বোঝা যাচ্ছে যে গতবারকার থেকে এবারে লাভবানটা একটু কৃষক বেশি হবে। ইতিমধ্যেই এবছরের পাটের আমাদের 50 ভাগের মতো পাট আমাদের পত্তন সম্পন্ন হয়েছে। কৃষকরা বাজার মূল্য এখন পর্যন্ত যেটা পাচ্ছে ভালো পাচ্ছে। আশা করি এবছর কৃষকরা পাটের ভালো দাম পাবে। ভালো ফলন, বাজারে ন্যায্য দাম আর বিশ্বজুড়ে পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা বাড়ায় রাজশাহীর কৃষকদের বিশ্বাস, হারানো গৌরব ফিরে পেতে পারে বাংলাদেশের সোনালী আঁশ। ইউসুফ আদনান, দীপ্ত সংবাদ, রাজশাহী। ইট পাথরের এই ব্যস্ত ঢাকায় এক ভিন্ন রকম বিনোদনের অভিজ্ঞতা মিলছে উত্তরার লেকে কায়াকিং করার মধ্যে দিয়ে। প্রতিদিন অসংখ্য মানুষ উপভোগ করছেন ছোট ও সরু নৌকায় পানিতে ভেসে থাকার ভিন্ন এক অভিজ্ঞতা। এই কায়াকিং ঘিরে গড়ে উঠেছে নতুন এক পর্যটন কেন্দ্র। উত্তরার দিয়াবাড়ির এই লেকে কায়াকের মাধ্যমে পানিতে ভেসে থাকার অনুভূতি একেবারে ভিন্ন। এই অভিজ্ঞতা নিতে প্রতিদিন অসংখ্য মানুষ আসছেন এখানে। কায়াকিংয়ের কারণে নগরবাসীর কাছে এটি পরিণত হয়েছে অন্যরকম এক বিনোদন কেন্দ্রে। রাজধানীর উত্তরার দিয়াবাড়ির শান্ত লেক, আশেপাশে সবুজ আর নীল আকাশের নিচে কেউ বা পরিবার, কেউ বন্ধু, আবার কেউ একাই উপভোগ করছেন কায়াকিংয়ের রোমাঞ্চ। কায়াকিং হলো ছোট সরু নৌকায় বসে 2 ব্লেডের বৈঠা ব্যবহার করে জলাশয়ে ঘুরে বেড়ানোর একটি জনপ্রিয় রোমাঞ্চকর খেলা বা বিনোদন। এখন উত্তরার এই স্পটে প্রতিনিয়ত বাড়ছে সমাগম। বিশেষ করে তরুণদের কাছে কায়াকিং এখন বেশ জনপ্রিয়। আলহামদুলিল্লাহ, এখানে ভালোই লাগতেছে, মনোরম পরিবেশ, খোলামেলা জায়গা, একটু রিল্যাক্স হওয়া যায় এখানে, কারণ ইউজুয়ালি ঢাকার ব্যস্ত শহরে তো এরকম কোনো স্কোপ নেই। এখানে যে এই ব্যবস্থাটা করছে আমাদের অনেক ভালো লাগছে। তীব্র যানজট এগুলোর বাইরে যে এত সুন্দর একটা পরিবেশ আছে, সো দিস ইজ গুড। কায়াকিংয়ের রোমাঞ্চকর এই অভিজ্ঞতা নিতে ঘন্টা প্রতি একজনকে গুনতে হবে 200 টাকা। 2 অথবা 3 জন মিলে একটি কায়াক বা নৌকায় ওঠা যায়। প্রথমবার কিছুটা বেগ পেলেও কৌশল মেনে বৈঠা চালালে খুব সহজেই এটি চালানো আয়ত্তে আনা যায়। আমি আসলে পানি ভয় পাই, তো মানে এনজয় করেছি, আবার ভয়ও লেগেছে। আমি আসলে ভীতু না, আমার এগুলো খুব ভালো লাগে অ্যাক্টিভিটিগুলো। প্রতিদিনই মানুষ একটু আপনার এই কাইটিংটা ঢাকার ভিতরে মানুষ একটু আপনার এই পরিষ্কার পানি, এই কারণে একটু মানুষের ওরকম বেশি থাকে। কায়াকিং করতে এই স্পটে যেতে হলে মেট্রো রেল হচ্ছে সবচেয়ে ভালো পরিবহন ব্যবস্থা। সবশেষ স্টেশনে নামলে খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে এখানে।
নগর জীবনের ক্লান্তি ভুলে যারা নির্মল আনন্দ খুঁজতে বেরিয়ে পড়তে চান তাদের জন্য কায়াকিং হতে পারে এক দারুণ গন্তব্য। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, উত্তরা, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ওমান যদি যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চুক্তিতে বাধা সৃষ্টি করে তাহলে দেশটিতে ভয়াবহ বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুমকি দেন। ট্রাম্প জানান, হরমুজের বিষয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC কর্মকর্তাদের সঙ্গে সরাসরি এবং পৃথকভাবে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে করা সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে আর মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র আগ্রহী নয় বলে জানিয়েছেন ট্রাম্প। বরং ইরানকে আত্মসমর্পণের জন্য সাদা পতাকা ওড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। সৌদি আরবের নেতৃত্বে গঠিত লোহিত সাগর প্রতিরক্ষা জোটের তালিকায় রয়েছে 13 দেশের নাম। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে পশ্চিম এশিয়ার চলমান উত্তেজনার মধ্যে জোটটি আসলে কি কাজে আসবে তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে কার্যত বন্ধ রয়েছে হরমুজ প্রণালী। এই যুদ্ধের আঁচ গিয়ে লেগেছে বাবেল মান্দেব প্রণালীতেও। ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার মাত্রা বাড়তে থাকায় বিশ্ববাজারে জ্বালানি সংকট তীব্র থেকে তীব্রতর হওয়ার শঙ্কা বাড়ছে। এমনকি অঞ্চলটির জ্বালানি নির্ভর অর্থনীতিও বেশ ঝুঁকিতে। ঠিক এমন সময় এসে বাংলাদেশ সহ 13টি দেশকে সঙ্গে নিয়ে সৌদি আরবের করা নৌ প্রতিরক্ষা জোট নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। 30 জুলাই মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স নামে গঠিত জোটের কমান্ডার সৌদি আরবের রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল শেহেরি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় 15টি দেশ জোট গঠনের যৌথ ঘোষণাপত্রে সই করলেও এর মধ্যে 13টি দেশ সদস্যপদ চূড়ান্ত করেছে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো সৌদি আরবের নেতৃত্বে গঠিত এই নৌ প্রতিরক্ষা জোট আসলে কি কাজে আসবে এবং এর রূপরেখায় কি কি রয়েছে। এক্ষেত্রে জানা গেছে এই জোটের প্রধান লক্ষ্য হলো লোহিত সাগর, এডেন উপসাগর ও বাবেল মান্দেব প্রণালী দিয়ে চলাচল করা বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়া গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ সামরিক পরিকল্পনা তৈরি, নৌ মহড়া ও প্রশিক্ষণ, প্রয়োজনে যৌথ নৌ অভিযান পরিচালনারও পরিকল্পনা রয়েছে। সৌদি আরবের লোহিত সাগর প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার অর্থ কী? এর মধ্য দিয়ে কতটা লাভবান হবে ঢাকা? এমন প্রশ্ন জনমনে ঘুরপাক খাচ্ছে। জানা গেছে 1990 সালের উপসাগরীয় যুদ্ধেও সৌদি আরবকে সহযোগিতায় সেনা পাঠিয়েছিল বাংলাদেশ। এবার নতুন জোটে যোগ দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের নৌ সক্ষমতা বাড়তে পারে। এছাড়া রপ্তানি বাজার ও জনশক্তি রপ্তানির সুযোগ বাড়ার সম্ভাবনা আছে। আর বাবেল মান্দেব প্রণালী ঝুঁকিমুক্ত থাকলে বাংলাদেশের বাণিজ্যিক জাহাজগুলোও থাকবে নিরাপদ। এসব লাভের বিষয়গুলো সামনে আসলেও তেহরানের সঙ্গে ঢাকার সুসম্পর্কে কোনো ভাটা পড়বে কিনা তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। এ বিষয়ে বলতে গেলে বলতে হয়, যে কোনো অর্জনের পেছনেই ঝুঁকি থাকাটা অস্বাভাবিক কোনো ঘটনা নয়। তাই একদিকে ইরানের সঙ্গে দূরত্ব তৈরির শঙ্কা যেমন রয়েছে, ঠিক তেমনি জোটে যোগ না দিলে সৌদি আরবের সঙ্গেও সম্পর্কের টানাপোড়েনও হতে পারত, যেখানে ওয়াশিংটন ঢাকা সম্পর্কের বিষয়টিও ওতপ্রোতভাবে জড়িত। বিশ্বের প্রায় 10 থেকে 12% সামুদ্রিক বাণিজ্য এবং প্রতিদিন গড়ে অন্তত 4 থেকে 5 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বাবেল মান্দেব প্রণালী দিয়ে সরবরাহ হয়। অর্থাৎ জ্বালানি সরবরাহে হরমুজের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ নৌরুটই হলো এই বাবেল মান্দেব প্রণালী। তাই সৌদি আরব বোঝাতে চাইছে, এই নৌপথে হুতিদের হামলা শুধু রিয়াদের স্বার্থকেই লক্ষ্যবস্তু করছে না, বিশ্ব বাণিজ্যেও নেতিবাচক প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের এই নৌ প্রতিরক্ষা জোট গঠনের সিদ্ধান্তটি অনেক কৌশলী পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে। তবে অঙ্গীকার অনুযায়ী সদস্য দেশগুলোর নৌ নিরাপত্তা নিশ্চিতের উপরেই এই জোটের সফলতা ব্যর্থতা নির্ভর করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে খেলার খবর। স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে 1-1 গোলে ড্র করেছে দেপোর্তিভো ও এলসে। ঘরের মাঠে খেলতে নেমে শুরুতেই লিড নেয় দেপোর্তিভো। 21 মিনিটে দলকে এগিয়ে নেয় পিয়েরে এমেরিকে। পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়ায় এলসে। দ্বিতীয়ার্ধের 76 মিনিটে সমতায় ফিরে তারা গোল করেন মার্ক আগুয়াডো। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। অবশেষে ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলো দেশের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী। ফলে নতুন মৌসুমে খেলতে ক্লাব লাইসেন্সিং এবং খেলোয়াড় নিবন্ধনে আর কোনো বাধা নেই। আবাহনীর ওপর মোট 3টি নিষেধাজ্ঞা ছিল, 2টি আগেই প্রত্যাহার করা হয়েছিল। সোমবার রাতে তৃতীয় নিষেধাজ্ঞাটিও উঠে যায়। ফিফার রেজিস্ট্রেশন ব্যান পোর্টালে বাংলাদেশের ক্লাবগুলোর এখন মোট 15টি নিষেধাজ্ঞা আছে, এর মধ্যে 10টি বসুন্ধরা কিংসের।
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ডারউইনে 2 ম্যাচ টেস্ট সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আইসিসির ওয়েবসাইটকে সিরিজ জয়ের স্বপ্নের কথা জানিয়েছেন মিরাজ। এই স্পিন বোলিং অলরাউন্ডারের বিশ্বাস, অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্টেও হারানোর মতো অবস্থানে রয়েছে বাংলাদেশ দল। ম্যাকাইয়ে শনিবার শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।